সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে এপিডেমিওলজির 4th ক্লাস আমি স্টার্ট করব তোমাদের সাথে। তো আজকে যেহেতু আমার নেট প্রবলেম ছিল খুবই বেশি অন্য দিনের চেয়েও, তো আমি তোমাদেরকে একটা আসলে রেকর্ড করতে হচ্ছে আজকে লেকচারটা, এই জন্য আমাকে। তো তোমরা যেটুকু গত 3টা ক্লাসে তোমাদের যা পড়ানো হয়েছে, আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। যদি থাকে তাহলে এটা পরে যদি আমরা আবার তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে যেটা আমাদের লেসন প্ল্যানে আছে সেটা হচ্ছে তোমাদের এপিডেমিওলজিক্যাল স্টাডি, যেটা তোমাদের হয়তো অনেকেরই হয়েছে। সেটার বিভিন্ন যে একটা ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনটা আমি তোমাদেরকে বলবো। আমি স্লাইড শোতে দিয়ে দিই আসলে। ওকে, আমরা আজকের যে লেকচার সেশন সেখানে আমরা শিখব ক্লাসিফিকেশন অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি, দেন ডিফারেন্সিয়েশন বিটুইন অবজারভেশনাল স্টাডি এন্ড ইন্টারভেনশন স্টাডি। এই দুটার মধ্যে আসলে বেসিক তফাৎটা কি সেটা আমরা দেখব, এবং বিভিন্ন স্টেপস অফ ডেসক্রিপটিভ স্টাডি, আমরা ডেসক্রিপটিভ স্টাডি কিভাবে করব সেটা আমরা একদম খুব থরলি ডিসকাস করব। দেন হচ্ছে এপিডেমিক আমরা ডিফাইন করা শিখবো এবং হাউ টু ক্লাসিফাই এপিডেমিক সেটা, এবং হ্যাঁ, ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডিনাল স্টাডি, এই দুটোর ক্যারেক্টারিস্টিক্স কি। তাহলে আজকে আমাদের মানে মোটামুটি একটা খুব অনেক কিছুই আমাদের জানার আছে এই লেকচার থেকে। তো আমরা ক্লাসিফিকেশনটা যদি দেখি, ব্রডলি আমরা দুভাগে ভাগ করি আমাদের এপিডেমিওলজিক্যাল স্টাডিকে, দুটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি এবং এক্সপেরিমেন্টাল স্টাডি, এখানে দেখা যাচ্ছে যে অবজারভেশনাল স্টাডি আবার টু টাইপস, ডেসক্রিপটিভ স্টাডি এবং অ্যানালাইটিক স্টাডি। আবার ডেসক্রিপটিভ স্টাডি আবার টু টাইপস এগেইন, ক্রস সেকশনাল এবং লঙ্গিটিউডিনাল। আর অ্যানালাইটিক স্টাডি, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানালাইটিক স্টাডি। আমরা তোমাদের আন্ডারগ্রেড লেভেলে এই দুটোই আলোচনা করব, সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহোর্ট স্টাডি। এরপরে আছে যেটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে যেমন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল অর ক্লিনিক্যাল ট্রায়াল, ফিল্ড ট্রায়াল এবং কমিউনিটি ট্রায়াল। তো এখন আমরা একটা একটা করে দেখব যে তোমাদের আসলে এই স্টাডিগুলোর কি বলতে যাচ্ছে সেগুলো। তো একটা যদি আমরা অবজারভেশনাল স্টাডি মানে কি, যে আমরা অবজারভেশনাল স্টাডি মানে অবজার্ভ করব, যে আমরা তাহলে এখানে রিসার্চার কি করবে, সে এক্সপ্লোর করবে, ডিসক্রাইব করবে এন্ড অ্যানালাইজ দ্য রিসার্চেবল প্রবলেম বাট ডাজ নট ইন্টারভেন। এখানে আমরা কোনো পদক্ষেপ নিব না, আমরা কোনো মেজার নিব না, তাই না? আমরা এখানে কোনো ইন্টারভেনশন নিব না। সেই জন্য অবজারভেশনাল স্টাডির আরেকটা নাম হচ্ছে নন ইন্টারভেনশন স্টাডি। ইট ইজ অলসো নোন এজ নন ইন্টারভেনশন স্টাডি। এখানে রিসার্চার খালি অবজার্ভ করবে, এক্সপ্লোর করবে এবং সেটাকে ডিসক্রাইব করবে এবং অ্যানালাইজ করবে সেই আমার যে হেলথ প্রবলেমটাকে, সেটাকে। কোনো ইন্টারভেনশন এখানে আমরা নিব না। কিন্তু ইন্টারভেনশন স্টাডিতে রিসার্চার কি করবে, এখানে একটা ইন্টারভেনশন না হবে এক বা একের অধিক। এবং কি আমরা জানি যে আমরা ডেফিনিশন অফ এপিডেমিওলজিতে পড়েছিলাম যে সেকেন্ড পার্টে, যে আমি যে স্টাডিগুলো করব সেগুলো আবার পরবর্তীতে আমরা কন্ট্রোল মেজারটাকে, যেটা ডিজিজ হেলথ প্রবলেমটাকে কন্ট্রোল করার জন্য সেই স্টাডির ফাইন্ডিং গুলো অ্যাপ্লাই করে আমরা মেজার নিব। সেই মেজার নেওয়াটাই আমরা হচ্ছে ইন্টারভেনশন স্টাডিতে আমরা দেখব। তাহলে এখানে রিসার্চার ম্যানিপুলেটস অবজেক্টস অর সিচুয়েশন এন্ড মেজার্স দ্য আউটকাম অফ হিজ ম্যানিপুলেশন অর ইন্টারভেনশন, এবং সেটা ইন্টারভেনশনটা দেওয়ার পরে আমার কি আউটকাম আসবে সেটা আমরা মেজার করব। তাহলে এই দুটা স্টাডির মধ্যে বেসিক ডিফারেন্সটা আমরা আমি আশা করি বুঝাতে পারলাম। একটাতে খালি অবজার্ভ করবে, এখানে কোনো ম্যানিপুলেশন হবে না বা ইন্টারভেনশন হবে না। আর ইন্টারভেনশন স্টাডিতে কি হবে, এখানে আমার ম্যানিপুলেশনটা থাকবে এবং তারপরে আমি আউটকামটা মেজার করব। এই ইন্টারভেনশনটা দিয়ে বা এই ম্যানিপুলেশনটা করে আমি তাহলে আমার কি পরিবর্তনটা আনলাম। ঠিক আছে? এখন আসো যে আমরা আমি এখানে এটা এই ডেফিনিশনটা আবার এপিডেমিওলজি এটা কেন দিলাম তোমাদেরকে, আমি সেখানে একটা জিনিস ইচ্ছা করে এক্সপ্লেইন করি নাই, কারণ আমি যদি সেটা তখন এক্সপ্লেইন করতাম এটা তাহলে তোমাদের জন্য ডিফিকাল্ট হতো। আমরা এখানে দেখো প্রথম পার্টে আমরা বলেছি আমরা কি স্টাডি করব, ডিস্ট্রিবিউশন এবং
ডিটারমিনেন্টস অফ দ্য হেলথ প্রবলেম, ঠিক আছে? তো ডিস্ট্রিবিউশন যদি আমরা কোনো হেলথ প্রবলেমের দেখতে চাই অথবা ডিজিজের ডিস্ট্রিবিউশন দেখতে চাই, তাহলে আমাকে ডেসক্রিপটিভ স্টাডি করতে হবে, ঠিক আছে? আর যদি ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ আমি বের করতে চাই, তাহলে আমাকে অ্যানালাইটিক স্টাডি করতে হবে। ওকে, তাহলে আমি প্রথম পার্টে যে ডিস্ট্রিবিউশন করার জন্য আমি করব ডেসক্রিপটিভ স্টাডি, দেন ডিটারমিনেন্টস বের করার জন্য আমি করব অ্যানালাইটিক স্টাডি। তারপরে এই স্টাডির ফাইন্ডিং এ আমি যা পেলাম, কি পেলাম, যে ডিজিজটা টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশনটা দেখলাম, এবং ডিজিজটা কেন হচ্ছে, মানে এটার জন্য কি ফ্যাক্টর রেসপন্সিবল বা কি পজিটিভ এজেন্ট ইজ রেসপন্সিবল, এটা বের করার পরে তারপর আমি ইন্টারভেনশনে যাব। তারপরে দেখো সেকেন্ড পার্টে বলেছে সেই জন্য অ্যান অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু কন্ট্রোল অফ হেলথ প্রবলেমস। এই সেকেন্ড পার্টটাতেই হচ্ছে আমি কি করি, ইন্টারভেনশন স্টাডি। তাহলে দেখো এখানে তিনটা যে বেসিক টাইপ অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডি, অ্যানালাইটিক স্টাডি এবং যেটা ইন্টারভেনশন স্টাডি, ইট ইজ যেটা অলসো নোন অ্যাজ এক্সপেরিমেন্টাল স্টাডি। ইন্টারভেনশন স্টাডির আরেকটা নাম হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে এই তিনটা স্টাডির কথাও কিন্তু আবার ডেফিনিশনে আমরা দেখতে পাই। তাহলে দেখো ডেফিনিশনটা অনেক কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা ডেফিনিশন, যার মধ্যে অনেক কিছু এপিডেমিওলজির এক্সিস্ট করে। আচ্ছা, এখন আসো আমরা প্রথম যে আমাদের স্টাডিটা ডেসক্রিপটিভ স্টাডি, এটা আলোচনা করব। Descriptive study টা কি? Descriptive study is concerned with observing the distribution of the disease or health related problems. তাই না? এটা কি করবে? ওই একই কথা কিন্তু, তাই না? ডিস্ট্রিবিউশনটা মেজার করবে। ডিস্ট্রিবিউশনটা আমরা দেখবো এখানে কি হারে আছে, এবং and their characteristics in human population and identifying the factors with which the disease seems to be associated. এবং এই ডিজিজটা হওয়ার জন্য কি কি ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এটা আমরা এই স্টাডি থেকে অ্যাজিউম করতে পারবো। আমরা কনফার্ম করতে পারবো না, বাট অ্যাজিউম করতে পারবো, গেস করতে পারবো, ঠিক আছে? তাহলে ডেসক্রিপটিভ স্টাডিতে আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, হোয়াট ইজ ডেসক্রিপটিভ স্টাডি? ইট ইজ কাইন্ড অফ স্টাডি বাই হুইচ উই অবজার্ভ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য হেলথ প্রবলেম এন্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এটাও আমরা দেখি, ক্যারেক্টারিস্টিক্স গুলোও দেখি। হ্যাঁ, যেমন আমরা একটা বলেছিলাম যে আমরা ডেঙ্গুতে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু কত পার্সেন্ট, অথবা আমার যেটা হেমোরেজিক ডেঙ্গি এবং ডেঙ্গু শক সিনড্রোম, এগুলো আমরা বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স আমরা ভাগ করে থাকি ডিজিজটাকে। তাহলে সেটা আমরা দেখতে পারি, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর কি কি দায়ী সেটা আমরা গেস করতে পারি এই স্টাডি থেকে। তাহলে এটা হলো ডেসক্রিপটিভ স্টাডি। এখন ডেসক্রিপটিভ স্টাডির কতগুলো স্টেপস আছে, এই স্টাডিটা আমরা কিভাবে করব। এখানে আমরা 6টা স্টেপস তোমাদের সাথে ডিসকাস করব। খুব ইজি করে আমি বলার চেষ্টা করব, তোমরা একটু অ্যাটেনশন দিতে হবে। মানে তোমরা এখন যেহেতু সামনাসামনি শুনছো না, তোমরা এটা ফলো করো। দেন প্রথম স্টেপটা হচ্ছে ডিফাইনিং দ্য পপুলেশন আন্ডার স্টাডি। প্রত্যেকটা স্টেপ আমি আবার পরের স্লাইড গুলাতে একটু ইলাবোরেটলি আলোচনা করব। ডিফাইনিং দ্য পপুলেশন আন্ডার স্টাডি, আমি যে পপুলেশনটা নিয়ে স্টাডি করব সেটাকে আগে তোমার ডিফাইন করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডিফাইনিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি, আমি যে ডিজিজটা নিয়ে স্টাডি করব সেটাকে আগে তোমার ডিফাইন করতে হবে। আমরা যেটা বলি কেস ডেফিনেশন, তোমার একটা কেস ডেফিনেশন সেট করতে হবে এই স্টাডির জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি ডেসক্রাইব করব ডিজিজটাকে। তাহলে আমি প্রথমে পপুলেশনটাকে ডিফাইন করলাম, তারপর আমি ডিজিজটাকে ডিফাইন করতে হবে, তারপরে আমি ডিজিজটাকে ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব করব কিভাবে? ইন টার্মস অফ, এগেইন আবার একই কথা, টাইম, প্লেস এন্ড পারসন, ঠিক আছে? তাহলে ডিসক্রাইব করব ডিজিজটাকে ইন টার্মস অফ টাইম, প্লেস এন্ড পারসন, স্থান, কাল, পাত্র ভেদে ডিজিজটাকে আমি ডিসক্রাইব করব। দেন আমি মেজার করব, মেজারমেন্ট অফ দ্য ডিজিজ। ডিজিজ মেজার করার জন্য আমরা কি করি, আমরা মরবিডিটি রেট গুলো আমাদের ক্যালকুলেট করতে হয়, আমাদের মর্টালিটি রেট গুলো দেখতে হয়, বা ডিসএবিলিটি রেট গুলো দেখতে হয়, এবং এটার জন্য আমাদের দুইটা স্টাডি আমরা ফলো করব, ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডিনাল স্টাডি। আমি আগেই বলেছি যে ডেসক্রিপটিভ স্টাডি আবার দুই রকম, হ্যাঁ, ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডিনাল স্টাডি। এই দুইটা স্টাডির মধ্য দিয়ে আমরা তাহলে ডিজিজটা মেজার করব, আমরা ইনসিডেন্স রেট বের করব বা প্রিভ্যালেন্স রেট বের করব। ওকে, তারপরে হচ্ছে কম্পেয়ারিং দ্য নোন ইন্ডিসেস। এরপরে আমরা কম্পেয়ার করব আমাদের কিছু নোন ইন্ডিকেটরের সাথে আমাদের যে মেজারমেন্টস গুলা আমরা সেগুলো কম্পেয়ার করব।
তারপর হচ্ছে ফর্মুলেশন অফ দ্য ইটিওলজিক্যাল হাইপোথিসিস। আমরা এই স্টাডির উপর ভিত্তি করে আমরা একটা হাইপোথিসিস তৈরি করব, আমরা একটা হাইপোথিসিস ফর্মুলেট করব, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। ঠিক আছে, তো একটা একটা করে আসো, আমি যেটা এখন ডিসক্রাইব করব সেটা প্রথমে আমরা বলেছি যে ডিফাইনিং দ্য পপুলেশন আন্ডার স্টাডি। এখন আমি যদি একটা স্টাডি করি, ফর এক্সাম্পল, হ্যাঁ, যে অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস among the under 5 children dwelling in the slum area, আমাদের বস্তিতে যে আন্ডার 5 চিলড্রেনরা থাকে তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমি অ্যাসেস করব। তাহলে আমার এটা হলো আমার রিসার্চের টপিক। তাহলে অ্যাসেসমেন্ট অফ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস among the under 5 children of slum dwellers, তাই না, সেটা। তাহলে এখানে দেখো প্রথমে আমার ডিফাইন করব পপুলেশন। হু আর মাই পপুলেশন? দে আর মাই আন্ডার 5 চিলড্রেন। আমার বয়স যাদের 5 বছরের নিচে বাচ্চারা, তারা হচ্ছে আমার স্টাডি পপুলেশন। তাহলে কম্পোজিশন অফ দ্য পপুলেশন ইন টার্মস অফ এজ, তাহলে এইজ হিসেবে বললাম। এখন পপুলেশন ডিফাইন করাটা কিন্তু ভ্যারি করে অ্যাকর্ডিং টু দা, একদম তুমি যে রিসার্চটা করছো তার উপর বেস করে। তাহলে এটা হলো সেটা এখন সবখানে একরকম হবে না, এটা বেসড অন দা তোমার যেটা টপিক বা রিসার্চ, তোমার যেটা যাদেরকে নিয়ে করছো তাদের উপরে সেটা ডিপেন্ড করবে। তো কাজেই তোমার এটা আমি যেটা বললাম একটা এক্সাম্পল হিসেবে, এখানে হলো আন্ডার 5 চিলড্রেন হচ্ছে আমার স্টাডি পপুলেশন। তারপরে হলো সেক্স, এখানে আমি বলি নাই যে মেল নিব না ফিমেল নিব, তাহলে এখানে আমি উই আর টেকিং বোথ মেল এন্ড ফিমেল আন্ডার 5 চিলড্রেনদেরকে আমি ইনক্লুড করছি, তাই না। তাহলে অকুপেশনটা এখানে আমার কোনো এখানে অকুপেশনাল স্ট্যাটাস এখানে উল্লেখ করা দরকার নেই এই স্টাডি মধ্যে। তো এটা হলো ডিপেন্ড করবে স্টাডির উপরে, তুমি কি কি ভ্যারিয়েবল তুমি এখান থেকে চুজ করবে, সেটা উইল ডিপেন্ড অন ইয়োর স্টাডি। স্টাডির নিড অনুযায়ী, স্টাডির ডিমান্ড অনুযায়ী তুমি এই ভ্যারিয়েবল গুলো এখানে সেট করতে হবে। তারপরে যেমন কাদেরকে নিবে, এখানে যেমন তার একটা যে কোন সোশ্যাল ক্লাসের মধ্যে সে বিলং করে, তাহলে সেটা এখানে একটা ক্যারেক্টারিস্টিক। স্লাম ডুয়েলার্স আমরা বলেছি, তাই না, যারা স্লামে থাকে, যারা কিন্তু অন্য জায়গায় থাকে আন্ডার 5 চিলড্রেন বাড়িতে বা যে কোনো ফ্যামিলির সাথে থাকছে বাসায়, তাদেরকে আমরা বলছি না। যারা বস্তিতে থাকছে সেই স্লাম ডুয়েলার্স যারা, তাদের মধ্য থেকে আমরা আন্ডার 5 চিলড্রেনদেরকে বেছে নিব, সেটা একটা। তারপরে হলো ডিফাইন করবো আমি কতজন পপুলেশন নিয়ে আমি স্টাডি করব, কতজন আমার কি হবে, আমার স্যাম্পল সাইজ কত হবে, হ্যাঁ, সেটাও আমার বলা থাকতে হবে। তারপরে হচ্ছে আমি কি হোল পপুলেশন নিব, আমি কি সব আন্ডার 5 চিলড্রেনদেরকে নিব, নাকি আমি একটা সাবগ্রুপ অফ পপুলেশন নিব, তার মানে ওই পপুলেশনের একটা অংশ নিব, যেটাকে আমাকে স্যাম্পলিং করে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, যেইটা তোমার রিপ্রেজেন্ট করবে দা হোল পপুলেশন। ঠিক আছে, তাহলে তার মানে হলো সাবগ্রুপ অফ পপুলেশনটাকে আমরা বলি স্যাম্পল। ঠিক আছে, এই স্যাম্পলটা আমরা হোল পপুলেশন গ্রুপের থেকে বের করে নিব কিভাবে, একটা স্যাম্পলিং টেকনিকের মধ্য দিয়ে। ওকে, আমার যে রিকোয়ার্ড স্যাম্পল সাইজ, আমি সেই স্যাম্পল সাইজটাকে ততজনকে আমি নিব, আমার হোল পপুলেশন থেকে একটা স্যাম্পল আমি চুজ করে নিব। তাহলে এটা গেল, এবং কিন্তু সেটা রিপ্রেজেন্ট করবে হোল পপুলেশনকে। সেই জন্য এখানে আমাদের খুব খেয়াল রাখতে হবে যাতে আমার স্যাম্পলিং টেকনিকটা আমি সঠিকভাবে ফলো করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল আমার ডিফাইনিং দ্য পপুলেশন আন্ডার স্টাডি। তাহলে এটাতে আমি কি বললাম, যে আমি প্রথমে আমার কম্পোজিশন অফ পপুলেশন অ্যাকর্ডিং টু এজ, সেক্স, অকুপেশন, সোশ্যাল ক্লাস, কালচারাল ক্যারেক্টারিস্টিক্স অর রিলিজিয়ন, এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু মাই স্টাডি, যেটা আমার স্টাডি রিকোয়ার করে, ঠিক আছে, ডিমান্ড করে। দেন হচ্ছে নাম্বার অফ দা পপুলেশন, হ্যাঁ, আমাদের পপুলেশন সাইজটা আমার কত হবে সেটাও তোমার ডিটারমিন করে নিতে হবে আগে থেকেই। দেন হচ্ছে তোমার আমি কি হোল পপুলেশন নিব, নাকি আমি একটা রিপ্রেজেন্টেটিভ অফ এ পপুলেশন নিব, যেটাকে আমরা বলবো স্যাম্পল। কিন্তু স্যাম্পলটা অবশ্যই রিপ্রেজেন্ট করবে দা হোল পপুলেশন, এটা জন্য আমাকে সঠিকভাবে স্যাম্পলিং টেকনিকটা অবলম্বন করতে হবে। সো ইট ইজ অ্যাবাউট ডিফাইনিং দা পপুলেশন। দেন ডিফাইনিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি। ঠিক আছে, ডিফাইনিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি, এখানে আমাদের একটা কেস ডেফিনিশন সেট করতে হবে, তাই না। যে কোনো রিসার্চ করতে গেলে আমি কোনো একটা ডিজিজ সম্পর্কে যদি করতে চাই, এখানে আমার একটা কেস ডেফিনিশন সেট করতে হবে। তাহলে ইট মাস্ট বি, কেস ডেফিনিশনটা কি হতে হবে, মাস্ট বি প্রিসাইজ এবং ভ্যালিড, so that it could differentiate those with the disease from those without the disease. তাহলে ডিজিজ কেস ডেফিনিশনটা আমাকে এমন ভাবে করতে হবে যাতে আমি এমন কেসগুলোকে চুজ করব যে আসলেই আমার
আমার যা রিকোয়ারমেন্ট বা আমার যা ক্রাইটেরিয়া তার মধ্যে আছে। আবার আমি কেস ডেফিনেশনটা এমন ভাবে করব না যাতে যে আমি যা চাচ্ছি তার বাইরে অন্যরাও এর মধ্যে ঢুকে যায় যাদের এই ডিজিজটা নাই। ঠিক আছে, এটা ফর এক্সাম্পল আমি যদি বলি, তারপর আমি শেষ করি, আমি এরপর এক্সাম্পলে ঢুকছি। অনেক সময় যে আমাদের যে সায়েন্টিফিক যে ডেফিনেশন গুলা যে কোনো ডিজিজের বা হেলথ প্রবলেম, অনেক সময় কিন্তু আমরা স্টাডি করতে গিয়ে পুরোটা ফুলফিল করতে পারি না, আমাদের অনেক লিমিটেশন থাকে। তো সেই ক্ষেত্রে তখন আমরা একটা অপারেশনাল ডেফিনেশন চুজ করে নিই। ঠিক আছে, অপারেশন ডেফিনেশনটা তোমাকে তখন ঠিক করতে হবে, তাহলে আমার এখানে কি হবে। তাহলে সেই অপারেশনাল ডেফিনেশনটা কিন্তু একটা বেস থাকতে হবে, এটা একটা সায়েন্টিফিক বেসিস থাকতে হবে, এবং এটার একটা ডিগ্রি অফ অ্যাকুরেসি থাকতে হবে। তার মানে হলো এটার অথেন্টিসিটি থাকতে হবে। এটা মানে তাই মিন করছে, যেমন আমি যদি দেখতে চাই, আমি এক্সাম্পল হিসেবে বলছি যে আমি যদি দেখতে চাই যে এনিমিক পার্সন কতজন, হ্যাঁ, আমি যদি দেখি অ্যাসেসমেন্ট অফ এনিমিয়া, হ্যাঁ, একটা অ্যাসেসমেন্ট অফ এনিমিয়া among the female students in Bangladesh Medical College. বাংলাদেশ মেডিকেল কলেজে ফিমেল স্টুডেন্টস এর মধ্যে অ্যানিমিয়ার হারটা কত। ঠিক আছে, আমি অ্যানিমিয়াটা দেখতে চাই, তাহলে অ্যাসেসমেন্ট অফ এনিমিয়া, হ্যাঁ, অথবা স্ট্যাটাস অফ এনিমিয়া among the ফিমেল স্টুডেন্টস ইন বাংলাদেশ মেডিকেল কলেজ। তাহলে আমার এখানে স্টাডির প্রবলেমটা কি, সেটা হচ্ছে এনিমিয়া, তাই না, হেলথ প্রবলেমটা হচ্ছে এনিমিয়া, এনিমিয়াটা আমি দেখবো। এখন এনিমিয়া তোমরা জানো এনিমিয়ার একটা সায়েন্টিফিক ডেফিনিশন আছে, তাই না, যেটা হলো কি, it is the pale coloration of the skin and mucous membrane, তাই না, due to reduction of the hemoglobin percentage and so on. তাইলে দেখো এখানে এখানে দুটা জিনিস বলছে ডেফিনিশন, একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসপেক্টে বলছে, আরেকটা হচ্ছে তোমার বায়োকেমিক্যাল ফাইন্ডিং, মানে হিমোগ্লোবিন লেভেলের উপর বেস করে। এখন আমি যে স্টাডিটা করব এটা আমার হয়তো একটা একাডেমিক পারপাসে করছি, ছোট্ট একটা স্টাডি, বাংলাদেশ মেডিকেল কলেজের মেয়েদের মধ্যে এনিমিয়ার হারটা কিরকম। এখন এটার জন্য আমার তেমন ফান্ড নাই, ঠিক আছে, ফান্ড খুবই অল্প, আমরা কালেকশন করে অল্প কিছু ফান্ড কালেক্ট করেছে। এখন ওই যে হিমোগ্লোবিন টেস্ট করাটা এখানে আমার সম্ভব না ওই ফান্ড দিয়ে, তাহলে আমি ক্লিনিক্যাল যে আমার ফাইন্ডিং তার উপর বেস করে আমি এনিমিয়াটাকে ডিটেক্ট করব, এটা তো পসিবল, তাই না, ক্লিনিক্যালিও কিন্তু এনিমিয়া ডিটেক্ট করা যায় তুমি এক্সামিন করে, হ্যাঁ, তার যেটা তুমি দেখবে স্কিন, মিউকাস মেমব্রেন, এগুলো দেখি আমরা, চোখ এক্সামিন করি, তারপরে হচ্ছে তোমার টাং দেখি, স্কিন দেখি, নেইল বেড দেখি, এগুলো দেখি। তাহলে এইটাও একটা হতে পারে। তাহলে আমি আমার অপারেশন ডেফিনিশনে খালি প্রথম পার্টটা নিলাম, ইট ইজ দ্য পেল কালারেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। ঠিক আছে, যে এরকম ভাবে আমি সেট করতে পারি, তাহলে অপারেশনাল ডেফিনিশনের তাহলে একটা সায়েন্টিফিক বেসিস থাকতে হবে। ওকে, এখন যেমন ধরো আমি যদি বলি যে এখন আমি একটা স্টাডি করব যে তোমার এই কিসের উপরে, ধরো কোভিড-19 এখন হচ্ছে, তোমরা জানো যে এটার ক্লিনিক্যাল ফিচার গুলা কি থাকে, যদি সিমটমস গুলা থাকে তার মধ্যে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, তাই না, এগুলো হচ্ছে মেইন। হ্যাঁ, কিন্তু তার সাথে আমাকে পিসিআর টেস্ট পজিটিভ হতে হবে, আমার কেস ডেফিনিশন এতগুলা জিনিসকে আমি রাখলাম, ঠিক আছে, পিসিআর টেস্ট পজিটিভ কেস গুলাকে আমি বলবো কোভিড-19 কেস। কিন্তু যদি এরকম হয় যে আমি এমন একটা মানে অবস্থায় আছি যে আমার পিসিআর টেস্টটা হয়তো করতে গেলে আমি সবাইকে কভার করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, অনেক হ্যাসেল হবে এটার জন্য, সেজন্য আমি একটা কেস ডেফিনিশন সেট করলাম, খালি ক্লিনিক্যাল ফিচারের উপর বেস করে তাদেরকে আমি ধরে নিব। ঠিক আছে, এটা হলো স্টাডি পারপাসে। তাহলে এটা হলো আমার কি অপারেশনাল ডেফিনিশন। তাহলে আমার একটা হলো আমি ডিফাইনিং দ্য ডিজিজ, এটাকে আমার অন দ্য বেসিস অফ সায়েন্টিফিক নলেজ আমাকে কেস ডেফিনিশন সেট করতে হবে। ঠিক আছে, যেটা দিয়ে আমি যাদের ডিজিজ আছে এবং কাদের ডিজিজ নাই এটা ডিফারেন্সিয়েট করতে পারবো প্রপারলি। ওকে, আর অনেক ক্ষেত্রে আমার লিমিটেশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি তখন অপারেশনাল ডেফিনিশনটা তখন চুজ করে নিব, কিন্তু সেটাও একটা ডিগ্রি অফ অ্যাকুরেসি থাকতে হবে। ওকে, তাহলে এটা গেল ডিফাইনিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি। এখন আসি ডিসক্রাইবিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি। ডিসক্রাইবিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি আমরা বলেছি ইন টার্মস অফ টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশন, এবং এখানে আমি আরো কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব যেগুলো ডিজিজ হওয়ার বা না হওয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তাহলে এখানে আমি দেখবো দুটা জিনিস, একটা হচ্ছে টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ, এন্ড অলসো I will try to identify the factors that might be related with the
অকারেন্স অফ দ্য ডিজিজেস, ঠিক আছে, যেটা ডিজিজ হওয়ার সাথে সম্পৃক্ততা থাকতেও পারে, সেই ফ্যাক্টর গুলাকেও আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে এটা গেল ডিসক্রাইবিং দ্য ডিজিজ আন্ডার স্টাডি। কিন্তু এখন আমি যদি আরেকটু ডিটেইলসে তোমাদেরকে বলবো যে টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি। প্রথমে আমি টাইম ডিস্ট্রিবিউশনটা তোমাদের সাথে আলাপ করব। এখানে আমরা দেখতে পাচ্ছ তোমরা যে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, পিরিয়ডিক ফ্লাকচুয়েশন এবং লং টার্ম ফ্লাকচুয়েশন, হ্যাঁ, তিন রকম ভাবে আমি টাইম ডিস্ট্রিবিউশনটাকে বলতে পারি। আমরা দেখো শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, শর্ট টার্ম ফ্লাকচুয়েশন বলতে আমরা এপিডেমিক কে বোঝাই। শর্ট টার্ম ফ্লাকচুয়েশন মানে এপিডেমিক। এপিডেমিক কাকে বলে তাহলে তোমাদের এটা জানতে হবে। এপিডেমিক হচ্ছে আনইউজুয়াল একটা অকারেন্স, তাই না? আনইউজুয়াল অকারেন্স অফ এনি ডিজিজ অর হেলথ রিলেটেড প্রবলেম অর বিহেভিয়ার in a specified geographical area, in a specific geographical area without in excess of expectancy, আমরা যে যা এক্সপেক্ট করছি তার চেয়েও অনেক বেশি হবে, সংখ্যায় আক্রান্তের হার অনেক বেশি হবে, তাহলে এটাকে আমরা বলবো এপিডেমিক। তাহলে unusual occurrence of any disease or health related problem or behavior, তাই না, in a community or region in excess of expectancy, তার মানে আমি যা এক্সপেক্ট করছি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিজিজ হবে তার চেয়ে অনেক বেশি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিজিজ কিন্তু অনেক বেশি হবে, অ্যাকচুয়াল হ্যাপেনিং অফ দ্য ডিজিজ অনেক বেশি হবে। তার মানে আমি যে এক্সপেক্ট করছি যে এত সংখ্যায় হয়তো রোগী আসবে, কিন্তু তার চেয়ে আসলে অ্যাকচুয়ালি সংখ্যাটা অনেক বেশি, তাই না? তো এটা হচ্ছে তোমার এপিডেমিকের, আমরা যদি বলি ডিফাইন এপিডেমিক, তোমাদেরকে এভাবে বলতে হবে। তাহলে এখানে কয়েকটা কথা বলতে হবে যে আনইউজুয়াল অকারেন্স অফ এনি ডিজিজ অর হেলথ প্রবলেমস অর হেলথ রিলেটেড বিহেভিয়ার ইন এ defined community or in a defined geographical region, in excess of expectancy. In excess of expectancy মানে তোমার expectant occurrence এর চেয়ে এখানে অনেক actual occurrence বেশি হবে। যেমন বিভিন্ন ধরনের ডায়রিয়াল ডিজিজ এপিডেমিক হিসেবে আমরা দেখি, তাই না? তারপর হলো মিজলস, এখন মিজলস, দেন চিকেন পক্স, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ এপিডেমিক আমরা বলতে পারি। তারপরে তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে classify epidemic with example. পরীক্ষার সময় আসে ডিফাইন এন্ড ক্লাসিফাই এপিডেমিক উইথ এক্সাম্পল। ডেফিনিশনটা আমি বললাম, এখন ক্লাসিফিকেশনটা আমরা তিন ভাগে বলি, তিনটা টাইপস আছে। একটা হচ্ছে কমন সোর্স এপিডেমিক, একটা হচ্ছে প্রোপাগেটেড এপিডেমিক, আর একটা হচ্ছে স্লো অর মডার্ন এপিডেমিক। কমন সোর্স এপিডেমিকটা আবার টু টাইপস, একটা হচ্ছে সিঙ্গেল এক্সপোজার অর পয়েন্ট সোর্স এপিডেমিক, আর একটা হচ্ছে মাল্টিপল অর কন্টিনিউয়াস এক্সপোজার এপিডেমিক। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি বলি সিঙ্গেল এক্সপোজার অর পয়েন্ট সোর্স এপিডেমিক, এটার এক্সাম্পল হচ্ছে, কিন্তু এটা কার আন্ডারে, কমন সোর্স এপিডেমিক। যেমন একটা ফুড পয়জনিং, কালকে সেদিন আমি বলেছিলাম হয়তো যে একটা হোস্টেলে যদি একটা ফিস্ট হয়, তখন ওই খাওয়াটা খেয়ে যদি 50 জন হঠাৎ করে, যতজন খেয়েছে হঠাৎ করে বমি ডায়রিয়া শুরু হলো, তাহলে এটাকে আমরা বলবো সিঙ্গেল এক্সপোজার। তার মানে সে একবারই সেই খাওয়াটা খেয়েছে এবং একটা পয়েন্ট থেকেই এই এপিডেমিকটা হলো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো সিঙ্গেল এক্সপোজার অর পয়েন্ট সোর্স এপিডেমিক। এটার এক্সাম্পল হচ্ছে ফুড পয়জনিং। হ্যাঁ, তোমরা এটা লিখে নিবে, এটার এক্সাম্পলটা আমি লিখি নাই এখানে, ইচ্ছা করি। এটা হলো ফুড পয়জনিং হচ্ছে এক্সাম্পল। এরপরে হচ্ছে মাল্টিপল অর কন্টিনিউয়াস এক্সপোজার, যেটা মাল্টিপল আর কন্টিনিউয়াস এক্সপোজার মানে এখানে সিঙ্গেল এক্সপোজার না, এখানে কন্টিনিউয়াস অনেকদিন এক্সপোজার হতে হবে। যেমন একটা শ্যালো টিউবওয়েলে যদি আর্সেনিকের কন্টামিনেশন থাকে, আর্সেনিক থাকে, এবং সেই আর্সেনিক মিশ্রিত পানিটা যদি ব্যবহার করে কন্টিনিউয়াসলি কেউ 6 মাস, তাহলে কিন্তু তার কি হবে, আর্সেনিক পয়জনিং হতে পারে, আর্সেনোকোসিস যেটাকে আমরা বলি। এটা হচ্ছে তাহলে মাল্টিপল আর কন্টিনিউয়াস এক্সপোজার, এটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এটার এক্সাম্পলটা লেখো আর্সেনিক পয়জনিং। তাহলে কমন দুটাই কিন্তু দেখো কমন সোর্স, একটা হলো সিঙ্গেল এক্সপোজারে হচ্ছে, আরেকটা মাল্টিপল আর কন্টিনিউয়াস এক্সপোজার লাগবে। তাহলে একটা প্রথমটার এক্সাম্পল হচ্ছে পয়েন্ট সোর্স এপিডেমিক এর এক্সাম্পল হচ্ছে ফুড পয়জনিং, আর হলো কন্টিনিউয়াস এক্সপোজারের এক্সাম্পল হচ্ছে তোমার যেটা বললাম আর্সেনিক পয়জনিং। তারপরে হচ্ছে প্রোপাগেটেড এপিডেমিক। প্রোপাগেটেড এপিডেমিকটা কি, যেমন ধরো আমরা যে ডেঙ্গু যখন হয়, একজনের থেকে একজন এইভাবে কিন্তু ট্রান্সমিশনটা বাড়তে থাকে, এটাকে আমরা বলি পার্সন টু পার্সন, হ্যাঁ, ট্রান্সমিশন। এটা হলো প্রোপাগেটেড এপিডেমিক। পার্সন টু পার্সন হতে পারে, অ্যানিমাল টু হিউম্যান হতে পারে, এটা হচ্ছে তোমার প্রোপাগেটেড এপিডেমিক। ওকে,
তাহলে প্রোপাগেটেড এপিডেমিকটা হচ্ছে তাহলে এটা, এই যে ট্রান্সমিশনটা হয় এটাকে আমরা বলি হরাইজন্টাল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে পার্সন টু পার্সন ডিস্ট্রিবিউশন যেটা, হ্যাঁ একটা প্লেনে ট্রান্সমিশনটা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি হরাইজন্টাল ট্রান্সমিশন। তাহলে পার্সন টু পার্সন, অ্যানিমাল টু হিউম্যান, আবার হিউম্যান টু হিউম্যান, এরকম যখন ট্রান্সমিশন হয়, যেমন আমরা দেখি ডেঙ্গুর বেলায় দেখি, আমরা ইবোলার বেলায় দেখেছি, হ্যাঁ এগুলো, বা এখন যে ট্রান্সমিশনটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে, এটাও হচ্ছে কিন্তু প্রোপাগেটেড এপিডেমিক। ঠিক আছে, আচ্ছা আমরা এটা হয়তো প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, তাই না, কান্ট্রিতে যদি কনফাইন থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম প্রোপাগেটেড এপিডেমিক। এখন আসলে যেমন এরকম এপিডেমিক কিন্তু আমরা প্রায় দেখি, এরকম এপিডেমিক যেমন ডায়রিয়াল বেলায় দেখছি আমরা, তারপরে ডেঙ্গুর সময় আমরা দেখছি, তাই না, এবং মিজলস হচ্ছে, এগুলো হলো প্রোপাগেটেড এপিডেমিক। দেন হচ্ছে স্লো অর মডার্ন এপিডেমিক। তোমরা জানো যে এখন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোকেও আমরা এপিডেমিক পর্যায়ে ধরি, কারণ এগুলোতে এখন যে আগে যেমন আমাদের ডিজিজ ট্রেন্ড যেটা আমরা দেখতাম কমিউনিটিতে, কমিউনিকেবল ডিজিজ গুলা উপরের দিকে থাকতো, টপ লিস্টেড ডিজিজ, এখন কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ গুলা টপ লিস্টেড, তাই না, বেশি হচ্ছে, অ্যাডমিশন রেটও বেশি, আক্রান্ত মানে ডিজিজ গুলা বেশি কমিউনিটির মধ্যে, মানুষের মধ্যে দেখাও যাচ্ছে বেশি, এই অসংক্রামক রোগগুলো বা নন কমিউনিকেবল ডিজিজ গুলো। তো সে তার মধ্যে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, এগুলা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্লো অর মডার্ন এপিডেমিকের। তাহলে আমরা পড়লাম যে আমাদের এপিডেমিক কাকে বলে এবং টাইপস অফ এপিডেমিক উইথ এক্সাম্পল, এটাও আমরা জানলাম। তারপরে আসো সিজনাল ট্রেন্ড। হ্যাঁ, সিজনাল ট্রেন্ডটা কি, আমরা অনেক সময় দেখি যে সিজনের ভিত্তিতে অনেক ডিজিজ গুলা হয়, যেমন শীতকালে কিছু ডিজিজ হয়, যেমন হ্যাঁ ক্রনিক ব্রঙ্কাইটিস, এগুলো আমরা শীতকালে বেশি দেখি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখবে শীতকালে, কুয়াশার মধ্যে, ফগি ওয়েদারের মধ্যে অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হ্যাঁ খবর আসে, তাহলে এগুলা হচ্ছে আমার কি তোমার, এবং গরমের সময় ডায়রিয়াল ডিজিজটা বেশি হচ্ছে, হ্যাঁ, বা রেনি সিজনে ফ্লাডের সময় ডায়রিয়াল ডিজিজ গুলো বেশি হচ্ছে, এগুলো হচ্ছে সিজনাল ট্রেন্ড, হ্যাঁ এগুলোর এক্সাম্পল। তারপরে যেমন সাইক্লিক ট্রেন্ড। সাইক্লিক ট্রেন্ডটা কি, যে আমরা অনেক সময় দেখি যে 2-3 বছর পর বা 5-6 বছর পর কিছু কিছু রোগ ঘুরে ঘুরে যেটা এপিডেমিক হিসেবে অনেক সময় আসতে পারে বা এমনিতে আসে, পিরিয়ডিক ফ্লাকচুয়েশনের মধ্যে আমরা এটাকেও বলতে পারি। হ্যাঁ, সাইক্লিক্যাল ট্রেন্ডটা কি, যেমন আমরা দেখি মিজল 3-4 বছর পরে হঠাৎ শুনি মিজলসটা খুব হচ্ছে, হঠাৎ দেখলাম কি কনজাংটিভাইটিস হচ্ছে, হ্যাঁ খুব চারিদিকে, এটা হলো সাইক্লিক ট্রেন্ড। তো সাইক্লিক ট্রেন্ডের মধ্যে আমরা ডেঙ্গুকেও ফেলতে পারি, হঠাৎ দেখলাম যে বেশ 2-3 বছর ভালো, আবার দেখলাম যে আবার কয়েক বছর পরে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেল। তো সেটা হলো আমার কি সাইক্লিক্যাল ট্রেন্ডের এক্সাম্পল, সিজনাল ট্রেন্ড এন্ড সাইক্লিক্যাল ট্রেন্ড। তাহলে পিরিয়ডিক ফ্লাকচুয়েশনের মধ্যে আমরা এটা পড়লাম, তাহলে আমরা শর্ট টার্ম ফ্লাকচুয়েশন পড়লাম, পিরিয়ডিক ফ্লাকচুয়েশন পড়লাম, আরেকটা আছে লং টার্ম ফ্লাকচুয়েশন। লং টার্ম ফ্লাকচুয়েশন আর সেকুলার ট্রেন্ড, এটা কি, আগে যেমন আমরা দেখতাম যে আমি যদি 20 বছর আগের দিকে তাকাই আমার ডিজিজ ট্রেন্ড গুলা কি আমার ওয়ার্ল্ডে অথবা আমার দেশে, তাহলে দেখবো সেখানে মারা যেত এবং লোকজন বেশি ভুগত কোন ডিজিজে, এই যে তোমার সংক্রামক রোগগুলোতে, ইনফেকশাস ডিজিজ গুলাতে, লাইক টিউবারকুলোসিস, টাইফয়েড, প্যারাটাইফয়েড, তাই না, এগুলোতে। কিন্তু এখন আমরা দেখি ডিজিজ ট্রেন্ডটা নন কমিউনিকেবল ডিজিজের দিকেই বেশি। তাহলে চেঞ্জ অফ অকারেন্স অফ ডিজিজ ওভার এ লং পিরিয়ড অফ টাইম, এটাকেই আমরা বলি লং টার্ম ফ্লাকচুয়েশন। হ্যাঁ, এই যে ডিজিজ ফ্লাকচুয়েশন হচ্ছে, এটা হলো 1-2 বছরের জন্য না, এটা হলো দীর্ঘ সময়ের উপর বেস করে যে ডিজিজ ফ্লাকচুয়েশনটা হচ্ছে, সেটা যখন আমরা বলবো এটাকে আমরা বলবো লং টার্ম ফ্লাকচুয়েশন অর সেকুলার ট্রেন্ড। ঠিক আছে, চেঞ্জ অফ অকারেন্স অফ ডিজিজ ওভার এ লং পিরিয়ড অফ টাইম, 20 বছর, 30 বছর বা 40 বছরের যদি আমরা দেখি হিস্ট্রিতে, তাহলে দেখবো যে আমাদের এখনকার ট্রেন্ডের সাথে এই আগের যে প্রিভিয়াস ট্রেন্ডের অনেক তফাৎ। তো সেটাই মিন করছে লং টার্ম ফ্লাকচুয়েশনে। এখন আসো প্লেস ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি। প্লেস ডিস্ট্রিবিউশন বলতে আমরা যেমন একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েশন, রুরাল আরবান ভ্যারিয়েশন, ন্যাশনাল ভ্যারিয়েশন এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন। লোকাল ভ্যারিয়েশন বলতে আমরা যদি এভাবে চিন্তা করি যে যেমন যারা ধরো স্লামে থাকে তাদের কিন্তু এক ধরনের ডিজিজ প্যাটার্ন, তাই না, তাদের মধ্যে দেখা গেছে যে তারা এক ঘরের মধ্যে অনেকজন থাকে, সেজন্য তাদের যে এয়ারবোর্ন ডিজিজ গুলা তাদের মধ্যে বেশি হয়, পার্সোনাল হাইজিন রিলেটেড ডিজিজ গুলো তাদের মধ্যে বেশি হয়, লাইক ডায়রিয়াল ডিজিজ, তারপরে হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন, তাদের মধ্যে স্কিন ডিজিজ গুলা খুবই কমন,
তাই না? এই সমস্ত ডিজিজ বা হেলমেন্থিক ইনফেকশন গুলা ভেরি কমন তাদের মধ্যে, টাইফয়েড, প্যারাটাইফয়েড বা পানিবাহিত যে রোগগুলো যেগুলো হয়, হ্যাঁ, হেপাটাইটিস এ, ই, টাইফয়েড, প্যারাটাইফয়েড এগুলো কমন। তো কাজে দিস কাইন্ড অফ ডিজিজেস আর ভেরি কমন, যে তারা লো সোশ্যাল ক্লাসে থাকে। আবার লোকাল ভেরিয়েশনের মধ্যে দেখা যাচ্ছে যে যারা একটু আরবান বা ভালো জায়গাতে থাকে তাদের মধ্যে আবার ডিজিজ প্যাটার্ন গুলো অনেক সময় অন্যরকম। তাহলে এখানে লোকাল ভেরিয়েশন এগুলা কিছু হচ্ছে, তাই না? সেটা একটা এক্সাম্পল। তাহলে রুরাল আরবান ভেরিয়েশন, আবার রুরাল আরবান ভেরিয়েশনও আমরা দেখি গ্রামে যারা থাকে তাদের এক ধরনের ডিজিজ প্যাটার্ন হয়, বা শহরে যারা আমরা থাকি তাদের এক ধরনের ডিজিজ। গ্রামে এখনো আমরা দেখি যে হুকম ইনফেকশন বা হেলমেন্থিক ইনফেকশন গুলা তাদের মধ্যে কমন, তাই না? সেগুলো স্কিন ডিজিজ, তারপর হচ্ছে এমনিতে ম্যালনিউট্রিশন তাদের মধ্যে ভেরি কমন। তো এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। দেন ন্যাশনাল ভ্যারিয়েশন, ন্যাশনাল ভ্যারিয়েশন তোমরা জানো যে আমাদের কিছু এন্ডেমিক ডিজিজ আছে, যেমন হিল ট্র্যাক্টস এর দিকে আমরা ম্যালেরিয়াকে বলতে পারি, সেখানে একটা আমাদের এন্ডেমিক ডিজিজ ম্যালেরিয়া, যেমন ফাইলেরিয়াটা নর্থ বেঙ্গলের দিকে, বা কালাজার, কালাজার, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের তাহলে কি ন্যাশনাল ভ্যারিয়েশন, অঞ্চল ভিত্তিক তাহলে এই ডিজিজ গুলোর ডিস্ট্রিবিউশনটা ভ্যারি করে, তাই না? হ্যাঁ, তো এটা আমাদের ন্যাশনাল ভ্যারিয়েশনের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। তাহলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজার এই সমস্ত বা এন্ডেমিক গয়টার এই প্রবলেম গুলাকে বা এই ডিজিজ গুলোকে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন যেমন ইয়েলো ফিভার আমাদের দেশে নাই, তাই না? বিকজ আমাদের দেশে ইয়েলো ফিভারের যে অর্গানিজমটা সেটা নেই। কোথায় আছে? এটা আফ্রিকাতে আছে। হ্যাঁ, আবার যেমন আমেরিকাতে কলেরা নাই, ইউএসএ তে কলেরা নাই, হ্যাঁ, আমাদের দেশে আবার এটা আছে। হ্যাঁ, এরকম তাহলে ইন্টারন্যাশনাল। জাপানে যেমন স্টমাক ক্যান্সারটা অনেক বেশি হয়, ইউএসএ তে স্টমাক ক্যান্সারটা আমরা কম দেখি। সো আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন অফ ডিজিজেস এটাও আমাদের মধ্যে, মানে এটা আমরা খুব দেখি। তো এই এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি তাহলে প্লেস ডিস্ট্রিবিউশন, লোকাল ভ্যারিয়েশন, রুরাল আরবান ভ্যারিয়েশন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন অফ ডিজিজেস। এরপরে আসো যে পার্সন ডিস্ট্রিবিউশন। পার্সন ডিস্ট্রিবিউশন ইজ নাথিং বাট দ্য হোস্ট ফ্যাক্টর। আমি গতদিন আলাপ করেছি তোমাদেরকে হোস্ট ফ্যাক্টর, এখানে কয়েকটা জিনিস আমি খালি এখানে বললাম, যেমন এইজের সাথে রিলেশন আছে ডিজিজ হওয়া না হওয়া, তাই না? চাইল্ডহুড ইলনেস কতগুলো আছে যেগুলো আবার বড়দের হবে না, লাইক তারপরে যেমন এথনিসিটির সাথে রিলেশন আছে, আমরা বলেছি ব্ল্যাক স্কিনদের টিউবারকুলোসিস বেশি হয় দেন হোয়াইট স্কিন। তারপরে যেমন ধরো সেক্সের সাথে রিলেশন আছে, তাই না? ডায়াবেটিসটা মহিলাদের বেশি দেখি আমরা দেন দ্য মেল পপুলেশন, সেটা। হ্যাঁ, ম্যারেজের সাথে রিলেশন আছে, অকুপেশন, রিলিজিয়ন, সোশ্যাল ক্লাস, বিহেভিয়ার, হ্যাঁ, এগুলো, স্ট্রেস এন্ড মাইগ্রেশন। তো যাই হোক, এটা গেল আমার প্লেস ডিস্ট্রিবিউশন। তারপরে এরপর আমাদের স্টেপটা কি ছিল তোমাদের যদি মনে থাকে স্লাইডটা, মেজারমেন্ট অফ ডিজিজ। মেজারমেন্ট অফ ডিজিজ যেটা আমরা বলি যে ডিজিজ লোডটা আমরা মেজার করব ইন টার্মস অফ আমরা মর্টালিটি, মরবিডিটি এবং ডিসএবিলিটি, আমরা ডিজিজ লোড মেজার করতে পারি। এখানে আমরা মরবিডিটি কিভাবে মেজার করা যায়, দুইটা স্টাডি দিয়ে মেজার করতে পারি, ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডিনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি দিয়ে আমরা প্রিভ্যালেন্স রেটটা মেজার করতে পারি, আর লঙ্গিটিউডিনাল স্টাডি দিয়ে আমরা ইনসিডেন্স রেটটা মেজার করতে পারি। তোমরা মরবিডিটির দুটা ইন্ডিকেটর আমরা ইম্পর্টেন্ট বলেছি, একটা হলো ইনসিডেন্স রেট আর একটা হচ্ছে প্রিভ্যালেন্স রেট। এই কারণে আমরা ক্রস সেকশনাল স্টাডি আর লঙ্গিটিউডিনাল স্টাডি নিয়ে একটু আলাপ করবো তোমাদের সাথে। এখানে দেখো যে স্লাইডটা আছে, তোমাদের কোয়েশ্চেনটা এরকম আসে অনেক সময়, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রস সেকশনাল স্টাডি। যদি সেটা আসে তাহলে তোমরা এখানে যে পয়েন্টস গুলো আছে সেগুলো লিখবে, আর যদি আসে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লঙ্গিটিউডিনাল স্টাডি, তাহলে যে এই পাশে যে লঙ্গিটিউডিনাল স্টাডি ক্যারেক্টারিস্টিক্স এগুলো লিখবে। আবার অনেক সময় যেটা আসে যে ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ক্রস সেকশনাল স্টাডি এন্ড লঙ্গিটিউডিনাল স্টাডি, সেজন্য আমি এই দুই ভাগ করে দিলাম। কাজে এই স্লাইডটা তোমার তিনটা কোশ্চেন ফুলফিল করবে। তো আমি যদি এখন এই স্লাইডটা আলোচনা করি তাহলে দেখবো যে ক্রস সেকশনাল স্টাডি আমরা বলেছি ডেসক্রিপটিভ স্টাডি আবার দুই রকম, ক্রস সেকশনাল স্টাডি এন্ড লঙ্গিটিউডিনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডিটা হলো একদম সিম্পলেস্ট ফর্ম অফ অবজারভেশনাল স্টাডি, এটা হচ্ছে সবচেয়ে সহজ, যেটা প্রিলিমিনারি স্টাডি যেটা একদম, সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আর লঙ্গিটিউডিনাল স্টাডি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ টাইপ অফ অবজারভেশনাল স্টাডি, আরো এটা ডিটেইলস এ করা হয়, কম্প্রিহেন্সিভ টাইপ, এবং অনেক লম্বা সময় ধরে করা হয়। তারপরে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডিতে আমরা একবার সিঙ্গেল টাইম অবজারভেশন ইজ ডান, তার মানে আমি যখন যে ডেটা কালেকশনটা করব যার কাছ থেকে করব, একবারই তার কাছ থেকে সব কালেক্ট করব, ঠিক আছে? তাহলে সিঙ্গেল অবজারভেশন অর of cross section of a population at one point of time is done. তাহলে এই কথাটা হচ্ছে তাই যে আমরা যে পপুলেশন
যার কাছ থেকে আমি ইনফরমেশন নিব একবারই তার কাছে যাব। কিন্তু লংগিটিউডিনাল স্টাডিতে একটু ডিফারেন্ট, এখানে রিপিটেড অবজারভেশন ইজ ডান, অবজারভেশনস আর রিপিটেড in the same population over prolonged period of time and by follow up examination। মানে হলো তোমাকে ধরো 10 বছর ধরে কেউ মানে একটা গ্রুপকে স্টাডি করবে, অথবা 5 বছর, 15 বছর, 20 বছর, এগুলাকে আমরা বলি যে লংগিটিউডিনাল স্টাডি। কিন্তু এখানে যখন ডেসক্রিপটিভ স্টাডি লংগিটিউডিনাল গ্রুপে, লংগিটিউডিনাল স্টাডিতে একটা গ্রুপ থাকবে, কিন্তু আবার দেখবে যে তোমার অ্যানালাইটিক স্টাডিতেও লংগিটিউডিনাল আছে, সেখানে একটা কম্প্যারিজন গ্রুপ থাকে। বেসিক ডিফারেন্সটা হলো এই দুই টাইপের লংগিটিউডিনাল স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডিতে যেটা, সেখানে একটা গ্রুপের মধ্যে আমরা স্টাডি করব, এটাই তোমরা মনে রাখতে হবে। আচ্ছা, তো তাহলে এটা দেন ক্রস সেকশনাল স্টাডি ইজ ইউজফুল ফর ক্রনিক ডিজিজ। হ্যাঁ, এটা দিয়ে আমরা ক্রনিক ডিজিজ গুলো আমরা স্টাডি করি সাধারণত, কিন্তু লংগিটিউডিনাল স্টাডিতে আমরা দুই রকম ডিজিজই স্টাডি করতে পারি, বোথ অ্যাকিউট এবং ক্রনিক। Then cross-sectional study is known as prevalence study। আমি আগেই বলেছি cross-sectional studyর মধ্য দিয়ে আমি prevalence rate টা জানতে পারি, না টাইম বেশি দেয়। আর longitudinal studyর মধ্য দিয়ে আমি incidence rate টা জানতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে cross-sectional study gives little information about the disease। আচ্ছা, তার আগে আমরা বলি যে আরেকটা important difference, এই cross-sectional studyর মধ্য দিয়ে আমি distribution of the disease এটা জানতে পারি। It gives distribution of the disease in the population। এই ইনফরমেশন গুলো আমি জানতে পারবো ক্রস সেকশনাল স্টাডির মধ্য দিয়ে। কিন্তু লংগিটিউডিনাল স্টাডির মধ্য দিয়ে আমি জানতে পারবো বা আই ক্যান আইডেন্টিফাই দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ডিজিজ। তাহলে ডিস্ট্রিবিউশন ডিজিজের জানতে গেলে ক্রস সেকশনাল স্টাডি করতে হবে, আর ডিটারমিনেন্ট যদি জানতে চাই তাহলে লংগিটিউডিনাল স্টাডি আমরা করতে পারি। তাহলে কোনটাতে সময় কম লাগবে? ক্রস সেকশনাল স্টাডিতে টাইম কম লাগবে, লংগিটিউডিনাল স্টাডিতে এটা টাইম কনজিউমিং। এক্সপেন্সিভ, নন এক্সপেন্সিভ বা লেস এক্সপেন্সিভ হলো আমার ক্রস সেকশনাল স্টাডি, আর মোর এক্সপেন্সিভ হলো লংগিটিউডিনাল স্টাডি। বোঝাই যাচ্ছে যেহেতু এটা কম সময় ধরে করব, এটা খরচ কম, তাই না, এই সুবিধাগুলো আছে। আর এটা হলো অনেক লম্বা সময় ধরে করতে হয়, এই জন্য খরচ এখানে বেশি। হ্যাঁ, এক্সপেন্সিভ এটা। আর ক্রস সেকশনাল স্টাডিটা লিটল ইনফরমেশন দেয় অ্যাবাউট দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। আমরা যদি ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি স্টাডি করতে চাই বা রিসার্চ করতে চাই, তাহলে এটা ইনফরমেশন খুব কম দেয়। কারণ তুমি একবার পেশেন্টের কাছে একবার তোমার স্টাডি সাবজেক্টের কাছে যাচ্ছ, কাজেই তোমার এখানে বেশি ইনফরমেশন নেওয়ার সুযোগ পাবো। লম্বা সময় ধরে ফলো আপও করছি না, একবারই যাচ্ছি তার কাছে। কিন্তু লংগিটিউডিনাল স্টাডিতে যেহেতু আমি অনেক সময় ধরে অবজার্ভ করি, তাহলে সেখানে আমার ইনফরমেশন, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ অনেক আমি বেশি পাবো এখানে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার কমন ডিফারেন্স বিটুইন লংগিটিউডিনাল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি, এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাদেরকে এইভাবে তোমরা বলতে পারো। সময় থাকলে আমি আবার রিভাইজ করব। যাই হোক, এরপরে হলো আমাদের পরের পয়েন্টটা ছিল 5 নাম্বার পয়েন্টটা ছিল কম্পেয়ারিং উইথ নোন ইন্ডিসেস বিটুইন ডিফারেন্ট পপুলেশন। আমি ডিফারেন্ট পপুলেশনের মধ্যে এই স্টাডিটা এরকম স্টাডি হয়েছিল কিনা, হলে তাদের কি ফাইন্ডিং ছিল, এগুলো আমি তখন কিন্তু সার্চ করে জেনে নিব। যে কোনো স্টাডি করতে গেলে তোমাকে লিটারেচার রিভিউ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। এই আমার এই বিষয়টার উপরে আর কি হয়েছিল, কোথায় কোন স্টাডি হয়েছিল, তাদের কি মেথোডোলজি ছিল, তাদের কি ফাইন্ডিংটা ছিল, হ্যাঁ, তারা কি কনক্লুশনে এসেছিল, এগুলা থেকে কিন্তু আমি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবো, এবং এখান থেকে আমি একটা ক্লু পাবো যে আমার ডিজিজটা কি কারণে হচ্ছে। সেটাই বলেছি, ডিফারেন্ট পপুলেশনের মধ্যে করতে পারি আমি, এই কম্পেয়ার করে স্টাডি গুলো আমি দেখতে পারি। আরেকটা হচ্ছে সাবগ্রুপ অফ সেম পপুলেশন। ধরো আমি একটা বাংলাদেশের পপুলেশনের মধ্যে করছি, বিভিন্ন জেলা ভিত্তিক হিসাবে যে স্টাডি গুলো হয়েছিল বা বিভিন্ন সময় যে স্টাডি গুলো হয়েছিল সেগুলো আমি দেখতে পারি। আবার দেখা গেছে যে আমি হয়তো বাংলাদেশ ছাড়া আমি ইন্ডিয়ার কিছু স্টাডি, এগুলাতে আমি তখন কম্পেয়ার করে দেখবো, বা অন্যান্য বা জাপান বা অন্য দেশে কি হয়েছে অন্য পপুলেশন গ্রুপের মধ্যে, সেগুলো আমি স্টাডি করে দেখতে পারি যে তাদের ফাইন্ডিং কি ছিল। এইটা থেকে আমি কি পাবো, এটা কেন করা হয়, টু গেট এ ক্লু অ্যাবাউট দ্য ডিজিজ ইটিওলজি, ডিজিজ হওয়ার কারণটা কি, এটা বের করার জন্য আমার এই কম্পারিজন গুলা দেখতে হবে, বা এই লিটারেচার গুলো আমার পড়ে দেখতে হবে। এখান থেকে তাদের ফাইন্ডিং গুলা নিয়ে আমি সেখানে আমার স্টাডির সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, এরপরে যেটা ফর্মুলেশন অফ হাইপোথেসিস। ফর্মুলেশন অফ হাইপোথেসিস যেটা, সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা ছিল। এই যে আমি এতগুলো আমি দেখলাম যে আমি প্রথমে পপুলেশন ডিফাইন করলাম, আমি ডিজিজটা ডিফাইন করলাম, ডিজিজ ডিসক্রাইব করলাম, ডিজিজটাকে মেজার করলাম,
তারপর আমি বিভিন্ন স্টাডি যে হয়েছে আগে সেগুলোর সাথে আমার স্টাডি কম্পেয়ার করলাম, ওইখানে ফাইন্ডিং কি ছিল তা দেখলাম। এখান থেকে আমি এখন একটা হাইপোথিসিস তৈরি করব। ঠিক আছে, হাইপোথিসিসটা কি তৈরি করব, যেমন এখানে একটা দেওয়া আছে, আমি যদি বলি স্মোকিং কজেস লাং ক্যান্সার, এটা একটা হাইপোথিসিস, কিন্তু এটাকে আমরা বলবো ইনকমপ্লিট হাইপোথিসিস। সেখানে একটা কমপ্লিট হাইপোথিসিস কি হতে পারে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, স্মোকিং অফ 30 to 40 cigarettes per day causes lung cancer। এখানে একটা বলে দিয়েছে যে কতটুকু স্মোকিং করলে হ্যাঁ লাং ক্যান্সার হতে পারে। সবার কি হবে, ইন 10% অফ স্মোকার্স, যতজন স্মোক করে তার 10% এর আফটার 20 years অফ এক্সপোজার, 20 বছর এরকম খাওয়ার পরে। তাহলে এটা অনেক, এটাকে মানে রিফাইন ওয়েতে বলা হয়েছে, তাই না, স্পেসিফিক ওয়েতে বলা হয়েছে সেটা। তাহলে এটা যদি আমরা ধরি একটা এক্সাম্পল হিসেবে, এখানে দেখবো এটা কি কি কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে পপুলেশন, পপুলেশন কারা, আমার স্মোকার এক কথায়। তারপর হলো স্পেসিফিক কজ, তাহলে স্পেসিফিক কজটা কি এখানে আমার, তাহলে আমার সিগারেট স্মোকিং, সিগারেট স্মোকিং। ওকে, তাহলে এক্সপেক্টেড আউটকাম কি, লাং ক্যান্সার। ডোজ রেসপন্স রিলেশনশিপ কি, 30 to 40 cigarettes per day, এটা হচ্ছে আমার ডোজ। টাইম রেসপন্স রিলেশনশিপটা কি আমার এখানে, আফটার 20 years অফ এক্সপোজার। তাহলে এই জিনিসগুলা আমার একটা হাইপোথিসিসের মধ্যে থাকতে হবে, কিন্তু সবসময় হয়তো আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টে অনেক সময় হাইপোথিসিস সেট করতে, অনেক স্টাডিতে আমি দেখেছি যে এটা অ্যাবসেন্ট, তাই না, সব কম্পোনেন্টস গুলা ওইভাবে নাই। তো কিন্তু আমরা এখানে এই চেষ্টা করব যত আইডিয়ালি সেট করা যায় একটা হাইপোথিসিস। তাহলে আমার এখানে কি থাকবে, পপুলেশন থাকবে, তারপরে কি থাকবে স্পেসিফিক ডিজিজ বা স্পেসিফিক কজ, সেটা কি, দেন হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, দেন হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ এবং টাইম রেসপন্স রিলেশনশিপ। তাহলে এই কম্পোনেন্টস গুলো আমার বিদ্যমান থাকতে হবে একটা হাইপোথিসিসের মধ্যে। তাহলে আমরা জানলাম যে আমার স্টেপস অফ ডেসক্রিপটিভ স্টাডি কি কি হতে পারে। এখন মোটামুটি আমরা তোমাদের লেকচারের শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমি একটু সাম আপ করবো আজকে তোমাদের সাথে যে আমি জিনিসগুলো ডিসকাস করলাম। তাহলে আমি যদি বলি যে আমি যদি একদম প্রথম থেকে যাই, তাহলে প্রথমে আমরা কি দেখলাম, তাহলে এপিডেমিওলজিক্যাল স্টাডির একটা ক্লাসিফিকেশন গুলো আমরা জানলাম, তাই না। যে ক্লাসিফিকেশন ব্রডলি আমরা বলেছি যে 2 টাইপস, একটা হচ্ছে কি অবজারভেশনাল স্টাডি, আরেকটা হচ্ছে তোমার কি এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশন স্টাডি। তাহলে অবজারভেশনাল স্টাডি এগেইন দুই ধরনের, সেটা কি ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালাইটিক স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডি আবার ক্রস সেকশনাল স্টাডি আর লংগিটিউডিনাল স্টাডি, আর অ্যানালাইটিক স্টাডিও অনেক টাইপের আছে, আমরা দুইটা পড়াবো তোমাদেরকে, বলবো কেস কন্ট্রোল স্টাডি এন্ড কোহোর্ট স্টাডি। আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে বা ইন্টারভেনশন স্টাডির মধ্যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আর ক্লিনিক্যাল ট্রায়াল, যেগুলো আমরা অনেক সময় ঔষধ ট্রায়ালের বেলায় মেডিসিন ট্রায়াল করতে গেলে আমরা এগুলো এই স্টাডি গুলা করি, হ্যাঁ, পেশেন্টকে নিয়ে। ফিল্ড ট্রায়াল, যেমন এখন যেটা কোভিড-19 যে ভ্যাকসিনটা চলছে সেটা হচ্ছে ফিল্ড ট্রায়াল, মানে ভ্যাকসিন ট্রায়াল গুলাকে আমরা বলবো। আর কমিউনিটি ট্রায়াল হলো নির্দিষ্ট একটা কমিউনিটির মধ্যে যখন আমি একটা ইন্টারভেনশন দিব তখন সেটাকে আমরা বলবো কমিউনিটি ট্রায়াল। ঠিক আছে, যেমন রোহিঙ্গা যারা আছে, রিফিউজিস যারা আছে তাদের উপরে হয়তো আমি একটা কোনো ইন্টারভেনশন স্টাডি করতে চাচ্ছি, একটা ম্যালনারিশড কোন একটা গ্রুপের উপরে আমি একটা কোন একটা স্পেসিফিক নিউট্রিয়েন্ট দিয়ে হয়তো আমি একটা স্টাডি করতে চাচ্ছি যে এটা খেলে তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা কতটুকু ইমপ্রুভ করে আমি দেখতে চাই, তাহলে সেটা হতে পারে আমার কমিউনিটি ট্রায়াল। তারপরে আমরা দেখলাম যে অবজারভেশনাল স্টাডি আর ইন্টারভেনশন স্টাডির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। অবজারভেশনাল স্টাডিতে তুমি একটা পপুলেশন গ্রুপকে খালি অবজার্ভ করবে এবং তার ফাইন্ডিংটা তুমি অ্যানালাইজ করবে কোনো ইন্টারভেনশন ছাড়া। আর ইন্টারভেনশন স্টাডি কি, পপুলেশন গ্রুপের মধ্যে অন দ্য বেসিস অফ আওয়ার ফাইন্ডিং আমি কি করব, ইন্টারভেনশন দিব, আমি ম্যানিপুলেট করে দেখব আমার আউটকামটা কি হলো, এটা হচ্ছে ইন্টারভেনশন স্টাডি। তারপরে হচ্ছে আমরা যেটা বলেছি ডেসক্রিপটিভ স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডিটা ডিসক্রাইব করবে কোন একটা প্রবলেমকে ইন টার্মস অফ টাইম, প্লেস, পারসন, আর কি করবে, আইডেন্টিফাই করবে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর যেগুলো ডিজিজ হওয়ার সাথে রিলেশন থাকতে পারে। এরপরে আমরা বলেছি কি কি স্টেপস আছে ডেসক্রিপটিভ স্টাডি করার জন্য, আমরা 6টা স্টেপ বলেছি। পপুলেশন ডিফাইন করতে হবে, তারপর ডিজিজটাকে ডিফাইন করতে হবে, তারপর ডিজিজটা ডিসক্রাইব করতে হবে, এরপরে আমরা বলেছি ডিজিজটা মেজার করতে হবে, তাই না। এরপরে হচ্ছে
কম্পেয়ার করতে হবে উইথ দ্য নোন ইন্ডেক্সেস এন্ড ফর্মুলেশন অফ হাইপোথেসিস। এরপরে আমরা পপুলেশন ডিফাইন করব কিভাবে, পপুলেশনের স্ট্রাকচারটা তোমাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? তার এজ, সেক্স, হ্যাঁ, রিলিজিয়ন অথবা অকুপেশন। এখন এটা ডিপেন্ড করবে তোমার স্টাডিটা কি কি চাচ্ছে তার উপরে। স্টাডি যদি তোমার এজ কোনো ডিমান্ড না করে, অল এজ গ্রুপকে তুমি ইনক্লুড করছো, কোনো অসুবিধা নেই, তাই না? সেটা। তারপর যদি বলে না মেল ফিমেল এসে আলাদা করে কোনো কিছু, আমি যদি দেখতে চাই যে হোয়াট ইজ দ্য কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট অ্যামাং দ্য রুরাল ওয়েমেন, হ্যাঁ, রুরাল ওয়েমেন ইন বাংলাদেশ, তাহলে আমার এখানে কিন্তু খালি আমি ফিমেলদেরকে আমি দেখছি, তাই না? অ্যামাং দা, তাহলে রুরাল ওমেনদের মধ্যে যারা এলিজিবল কাপলের মধ্যে পড়ে, তাহলে তাদেরকে, তাহলে সেখানে তোমার একটু ডিফাইন করতে হবে তোমার পপুলেশন গ্রুপে যারা, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে। সো এটা একটা গেল, তার নাম্বার কতজন হবে, এবং সেটা কি হোল পপুলেশন নাকি সাবগ্রুপ অফ এ পপুলেশন। সাবগ্রুপ অফ পপুলেশনটাকে আমরা কি বলবো, স্যাম্পল বলবো। স্যাম্পলটাকে আমি হোল পপুলেশন থেকে কিভাবে বের করব, একটা স্যাম্পলিং টেকনিকের মধ্য দিয়ে, তাহলে সেটা তোমার অ্যাকিউরেসিটাকে তোমাকে অনেক সাপোর্ট করবে, অ্যাকিউরেসিটা খুব ভালো হবে, ঠিক আছে? তারপরে হলো ডিফাইন করব ডিজিজটাকে, আমরা চেষ্টা করব as far as possible যেটা আমার একদম প্রপার সায়েন্টিফিক কেস ডেফিনিশন সেটা সেট করতে, কিন্তু ডিউ টু সাম লিমিটেশন সামটাইমস ইট মাইট নট বি পসিবল, সেই ক্ষেত্রে তোমাকে একটা অপারেশনাল ডেফিনিশন সেট করতে হবে, তবে সেটা অবশ্যই সায়েন্টিফিক হতে হবে এবং ডিগ্রি অফ অ্যাকিউরেসিটা অবশ্যই মেনটেন করতে হবে, এটা আমরা বললাম। দেন আমরা বলেছি ডিজিজটা ডিসক্রাইব করবে কি টাইম, প্লেস এন্ড পার্সন ডিস্ট্রিবিউশন, এন্ড অলসো ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য আদার ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য অকারেন্স অফ দ্য ডিজিজেস, সেই ফ্যাক্টর গুলো আছে কিনা সেগুলো তোমাকে যেটা অবজার্ভ করতে হবে। তারপরে আমরা বলেছি টাইম ডিস্ট্রিবিউশন, আমরা প্রথমে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এপিডেমিক বললাম, এপিডেমিক কাকে বলে, টাইপস অফ এপিডেমিক, পিরিয়ডিক ফ্লাকচুয়েশন আমরা বললাম, সিজনাল ভ্যারিয়েশন থাকতে পারে সেটা আমরা বললাম, বা সাইক্লিক্যাল ভ্যারিয়েশন থাকতে পারে সেটা আমরা বলেছি, আর লং টার্ম ফ্লাকচুয়েশনটা আমরা আলাপ করলাম। ওকে, তারপরে আমরা কি বললাম যে তোমার প্লেস ডিস্ট্রিবিউশনটা ইজ নাথিং বাট দ্য হোস্ট ফ্যাক্টরস, এটা আমরা আগের দিনও আলাপ করেছি। সো সেম পয়েন্টস, আমি এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস খালি এখানে আলাপ করেছি, করলাম তোমাদের সাথে, এটুকুই। এইজের সাথে রিলেশন আছে ডিজিজ হওয়া না হওয়ার, তাই না? এথনিসিটি, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, তোমরা অকুপেশনাল ডিজিজ পড়েছো, সেই অকুপেশনের সাথে কি কি ডিজিজ রিলেটেড ওগুলো ওখান থেকে তোমরা অলরেডি জেনেছো, হ্যাঁ, রিলিজিয়নের সাথে, তার বিহেভিয়ার, লাইফস্টাইল এগুলোর সাথে রিলেটেড, তাই না? মাইগ্রেশন এগুলোর সাথে ডিজিজের সম্পর্ক আছে, সোশ্যাল ক্লাস এন্ড স্ট্রেস। এই যে এখন মাইগ্রেশনের সাথে, এই যে কোভিড-19 কিন্তু মাইগ্রেশনের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? তো দিস আর দ্য ফ্যাক্টরস, হ্যাঁ, পার্সন ডিস্ট্রিবিউশন আমরা এগুলো বলবো। মেজারমেন্ট অফ দ্য ডিজিজ আমরা দুই ভাগে করি, একটা হলো ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডিনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি দিয়ে আমরা প্রিভ্যালেন্স রেটটা বের করতে পারি, আর লঙ্গিটিউডিনাল স্টাডি দিয়ে আমরা ইনসিডেন্স রেটটা বের করতে পারি, ঠিক আছে? এরপরে আমরা দেখলাম ইনসিডেন্সের ক্রস সেকশনাল আর লঙ্গিটিউডিনাল স্টাডির মধ্যে কি ডিফারেন্স, তাই না? ক্রস সেকশনাল স্টাডিটা হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্ম অফ অবজারভেশনাল স্টাডি, আর লঙ্গিটিউডিনাল স্টাডিটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ফর্ম অফ অবজারভেশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডিতে আমরা কি করি, একটা সিঙ্গেল অবজারভেশন ইজ ডান অন এ ক্রস সেকশন অফ এ পপুলেশন, ঠিক আছে? আর যেটা লঙ্গিটিউডিনাল স্টাডি সেটাতে আমরা কি করি, অবজারভেশন ইজ মেড ওভার এ রিপিটেড পিরিয়ড অফ টাইম, মানে রিপিটেড টাইমস ধরে তুমি সেটা কি 6 মান্থলি হতে পারে, 1 ইয়ারলি হতে পারে, সেটা ডিপেন্ড করবে তোমার স্টাডি ডিজাইনের উপরে, ঠিক আছে? এবং রিপিটেড ফলো আপ করে আমরা ডাটা কালেকশন করব। এরপরে হলো আমরা বলেছি যে ক্রস সেকশনাল স্টাডি ইজ ইউজফুল ফর ক্রনিক ডিজিজ, কিন্তু লঙ্গিটিউডিনাল স্টাডি এটা আমরা বোথ ক্রনিক এবং অ্যাকিউট ডিজিজ দুটার বেলায় অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা কি বলেছি, প্রিভ্যালেন্স স্টাডি বলা হয় ক্রস সেকশনাল স্টাডির আরেকটা নাম, লঙ্গিটিউডিনাল স্টাডির আরেকটা নাম হচ্ছে ইনসিডেন্স স্টাডি। তারপরে আমরা বলেছি ডিজিজ ডিস্ট্রিবিউশন দেখতে গেলে ক্রস সেকশনাল স্টাডি দিয়ে আমরা দেখতে পারি, আর ডিজিজের ডিটারমিনেন্টস দেখতে গেলে আমাদের লঙ্গিটিউডিনাল স্টাডি দিয়ে দেখতে হবে। দেন একটা যেটা ক্রস সেকশনাল স্টাডি লেস টাইম কনজিউমিং, ইট ইজ লেস এক্সপেন্সিভ, আর লঙ্গিটিউডিনাল স্টাডিটা হচ্ছে মোর টাইম কনজিউমিং এন্ড মোর এক্সপেন্সিভ। ক্রস সেকশনাল স্টাডিটা লিটল ইনফরমেশন দেয় অ্যাবাউট natural history of the disease, কিন্তু longitudinal study টা দেয় আমাদের detailed information about the natural history of the disease. ওকে, তাহলে এগুলো আমরা জানলাম। আমরা কেন আমরা লিটারেচার রিভিউ করব, অন্য স্টাডি গুলো আমরা দেখতে হবে, আমরা এখান থেকে একটা ক্লু পাবো হোয়াট ইজ দ্য ডিজিজ ইটিওলজি, সেটার জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট।
তারপরে আমরা বললাম ফর্মুলেশন অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের কিছু কম্পোনেন্ট তোমাকে রাখতে হবে, সেটা হলো একটা পপুলেশন, কজ কি, আমার আউটকাম কি, আর ডোজ রেসপন্স রিলেশনশিপ। মানে তুমি যেই কারণে তোমার যে হেলথ প্রবলেমটা হবে সেইটার কি রকম, মানে কতটুকু এটার থাকবে, হ্যাঁ ঠিক আছে। ডোজ রেসপন্স রিলেশনশিপ সেটা একটা, আর টাইম রেসপন্স রিলেশনশিপ। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা আজকে এখানেই শেষ করি। তোমরা আশা করি এটা গো থ্রু করবে থরলি, এবং পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমার সাথে তোমরা নেক্সট ক্লাসে আলাপ করে নিবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।